নেওয়ার কোনো জায়গা নেই, তোমাদের চ্যাপ্টার ওয়াইজও করাবো, হাতে ধরে ধরে একদম সেই এ টু, ইংলিশের এ থেকে শুরু করে জেড পর্যন্ত, মানে অ্যালফাবেট থেকে শুরু করে এভরিথিং ধীরে ধীরে তোমাদের শেখাবো, ঠিক আছে? এবার আজকে ইংলিশের সেট 25 করবো আমরা। এর আগে 24টা হয়ে গেছে, 24টা হয়ে গেছে মানে 24 ইন্টু 10, টোটাল কটা কোশ্চেন হলো? 240টা কোশ্চেন আমরা সলভ করবো। তাহলে ভাবো 240টা সলভ করে ফেলেছি, আজকে দিয়ে 250টা হচ্ছে। ওই যে বলি বিন্দু বিন্দুতেই সিন্ধুর উৎপত্তি হয়। যারা এই 24টা ক্লাস অ্যাটেন্ড করেছে তারা আশা করি ইংলিশে কিছু না কিছু বুঝতে পারে, বা একটা মাসে যে ইংলিশের পড়াগুলো দিচ্ছে যদি পড়ে বুঝতে পারবে, ঠিক আছে? এই যে লুসিড ওয়ার্ডটা কার না জানা বলো? লুসিড, এটাকে করানো হয়েছে নিশ্চয়ই, তাহলে তোমরা যদি পড়াশোনা করা অবশ্যই পারবে। লুসিড মানে কি? এখানে যে দেখো অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম, সিনোনিম মানে বাংলাতে বলি আমরা সমর্থক শব্দ, তাই তো? দেখো লুসিড, লুসিড মানে কি? স্পষ্ট, যেটা সহজে বোঝা যায়, লুসিড মানে স্পষ্ট। আচ্ছা লুসিডের সিনোনিম বলো। ভেরি গুড। তাহলে দেখো এরা কি করে পারছে, কারণ এরা কিন্তু পড়াশোনা করছে, পার ডে ক্লাস অ্যাটেন্ড করে, ঠিক আছে? তাহলে লুসিড মানে স্পষ্ট, তাহলে এখানে সিনোনিম বলতে পারি যে দেখো ক্লিয়ার, এখানে যেটা অপশানে অ্যান্সার আছে ক্লিয়ার মানেও কিন্তু স্পষ্ট বা পরিষ্কার, স্বচ্ছ। যেমন ট্রান্সপারেন্ট, একটা ছেলে বলেছে অলরেডি ট্রান্সপারেন্ট। আরও কি বলছিলে বলো? অ্যাপারেন্ট বলছো, এভিডেন্ট, এভিডেন্ট মানে স্পষ্ট। এগুলো কিন্তু সব মানে ভোকাপের নোটে আছে। অবভিয়াস, অবভিয়াস, হ্যাঁ বোঝা গেল না? না না ওগুলো হবে না, ওগুলো আলাদা মানে। সার্টেইন মানে নিশ্চিত, ওগুলো আলাদা। শিওর, সুনিশ্চিত, সুনিশ্চিত আলাদা, এটা আলাদা, ঠিক আছে? ভিভিড হবে। তাহলে এখানে দেখতে পেলাম অ্যান্সার স্পষ্ট অর্থে ক্লিয়ার নেব। কনফিউজিং, তো কনফিউজিংয়ের ওয়ার্ড করা আছে একটা, মানে মহিষ নিয়ে, মানে বাফেলো নিয়ে করা আছে। কি বাফেল্ড করিয়েছিলাম নিশ্চয়ই, ব্যাফেল্ড পরীক্ষায় আসে। তারপরে কি করেছিলাম? কনফিউজের পারপ্লেক্সিং, একদম পারপ্লেক্সিং, পাজেল, পাজেল, হ্যাঁ কোনো বিষয় আনক্লিয়ার আছে, ক্লিয়ার না, আনক্লিয়ার, সেই অর্থ বলতে পারো যে বিষয়টা অস্পষ্ট আছে, স্পষ্ট নেই। তাহলে শিখিয়েছি। হ্যাঁ ভেগটাকে তুমি নিতে পারো অস্পষ্ট অর্থে, বা কনফিউজ, যেটা মানে কনফিউজ মানে কি তুমি সেটা স্পষ্ট নয়, এটা হচ্ছে সিনোনিম বলতে পারো কনফিউজের, ঠিক আছে? আর লুসিডের অ্যান্টোনিম হচ্ছে ভেগ, ঠিক আছে? চলো নেক্সট যাও। তাহলে এগুলো করানো আছে, এইভাবেই কিন্তু জানতে হবে। যে নতুন ছেলেরা আছো বুঝতে পারছো না, ভোকাব পার্টটা পড়তে হবে ভাই, একটু খাটতে হবে, কারণ তুমি সারা জীবনের একটা চাবিকাঠি পেয়ে যাবে, তো একটু তো খাটতে হবে, তাই না? দেখো বিনাইন, হোয়াট ইজ দ্য মিনিং অফ বিনাইন? অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং। তাহলে এই জন্য তোমাকে কি করতে হবে? নোট ডাউন করতে হবে। বিনাইন মানে কি বললে? বিনাইন মানে হবে ক্ষতিকর নয়, সদয় ব্যক্তি বলতে পারো, দয়াই, সদয়, যার ভিতর দয়া রয়েছে সে হচ্ছে সদয় ব্যক্তি। তাহলে এখানে যে অ্যান্টোনিম, তো কাইন্ড মানেও কি? কাইন্ড মানেও দয়ালু, তাহলে বিনাইন, কাইন্ড, দয়ালু এগুলো সেম মানে চলে আসছে। আরও বলতে পারে জেনারাস, এটাও শুনেছো পরীক্ষা আছে। জেনারোয়াস, জেনারস মানে হচ্ছে কাইন্ড বা দয়ালু, উদারতা আছে। জেন্টেল মানে কি? ভদ্র, নম্র, পোলাইট বলতে পারি, সিনসিয়ার বলতে পারি, তাই না? ওবেড পারসন বলতে পারি, মানে যে ওবে করে। আচ্ছা ম্যালিগন্যান্ট মানে সবারই জানা, ম্যালিগন্যান্ট মানে কি? মারাত্মক বা ক্ষতিকর, হার্মফুল, মানে হার্মফুল, ক্ষতিকর অর্থে হার্মফুল বলতে পারি। আরও অনেকগুলো ওয়ার্ড শিখেছিলাম সেগুলো। তারপর দেখো হার্মলেস মানে কি? এর অ্যান্টোনিম আসছে। তাহলে বিনাইন মানে কি হবে এখানে? কি মনে হচ্ছে? কাইন্ড হবে। আরে অ্যান্টোনিম রে বাবা, বিপরীত শব্দ। তাহলে ম্যালিগন্যান্ট পারসন, একদম ভেরি গুড, ক্ষতিকর ব্যক্তি, ঠিক, ম্যালিগন্যান্ট, ভেরি গুড।
চলো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম। তাহলে এখানে ইডিয়াম দিয়েছে, ইডিয়ামের কিন্তু লিটারেল মানে বা আক্ষরিক মানে কিন্তু হয় না, এর একটা আলাদা মানে আসে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে ব্যাগ থেকে বিড়ালটা বের করা। তার মানে কি, একটা বাসে মনে করো, একটা গল্প আছে এটা নিয়ে, ভেরি গুড, ঠিক আছে। একটা মহিলা, দেখো বাসে কোনো বিড়াল অ্যালাউ ছিল না, মানে ক্যাট অ্যালাউ ছিল না, মহিলাটা ব্যাগে করে যার জন্য বিড়ালটাকে নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে কন্ডাক্টর দেখতে বলে, তা বলছে তোমার ব্যাগের মধ্যে কি আছে সেটা বের করো। তাহলে বলছে কি করো, ব্যাগের মধ্যে কি আছে সেটাকে বের করা, মানে প্রকাশ করতে বলছে, তাই না? তাহলে ক্যাট আউট অফ দ্য ব্যাগ, তার মানে গোপনে যেটা রেখেছিলে সেটাকে তোমার কি হচ্ছে, ব্যাগ খুলে রিভিল করছে। হ্যাঁ, টু রিভিল আ সিক্রেট। এই যে গল্পটা বললাম কেন হলো, তো তোমার মনে থাকবে তার জন্য, তুমি সিক্রেট করে রেখেছিলে কিন্তু তোমাকে গোপনতা ফাঁস করতে হবে। তাই বলছে তো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এর মানে হচ্ছে টু রিভিল আ সিক্রেট। তার মানে রিভিল মানে প্রকাশ করা, সিক্রেট মানে কি, যেটা তুমি গোপন করে রেখেছিলে, তাই তো? চলো, গোপন তত্ত্ব। চলো, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে রয়েছে। তো হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ড্যাশ 2019। এখানে সিন্স আর ফরের ব্যবহার আগের দিনের নোটসে তোমাদের ছিল, সেটা হয়তো পড়া ছিল। তো সেখানে বলছে পয়েন্ট অফ টাইম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সিন্স ইউজ করি, পিরিয়ড অফ টাইম বা পর্যায় যদি বোঝায় সেক্ষেত্রে আমরা ফর ইউজ করি। তাহলে এখানে পিরিয়ড অফ টাইম আর পয়েন্ট অফ টাইম মানে কি, পয়েন্ট অফ টাইম মানে দেখো যে একটা নির্দিষ্ট সময় থেকে অর্থে, আর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ডিউরেশন, মানে 10 দিন ধরে, এই যে 10টা দিনের ব্যবধান, এটা হচ্ছে ফর ইউজ করি। আর তুমি এখানে সকাল, এখানে ওল্ড কোথায় আসছে তোমার এখানে? হ্যাঁ, নির্দিষ্ট টাইম মানে কোনো একটা নির্দিষ্ট টাইম থেকে, যেমন দেখো আমি সকাল থেকে বই পড়ছি, সকালটা হচ্ছে নির্দিষ্ট। তাহলে আর বাংলায় যেটা আমরা বলে দিই, থেকে অর্থে সিন্স আর ধরে অর্থে ফর। তাহলে এখানে কি 2019 থেকে, তাহলে অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য রাইট। হি হ্যাজ বিন ওয়ার্কিং হিয়ার ফ্রম এই সিন্স 2019। থেকে অর্থে কিন্তু ফ্রম ইউজ হয় না, এক্ষেত্রে কিন্তু কী হবে, সিন্স ইউজ করবে যখন এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকবে। নেক্সট, fill in the blank with the correct preposition. তো হি ইজ প্রাউড ড্যাশ ইজ সাকসেস। তাই প্রাউডের পরে কি হয়, প্রাউড অফ, ভেরি গুড। আর একটা জিনিস মাথায় রাখবে, আর প্রাইডের পরে কি হয়, দেখো তাহলে বুঝবে, দেখো প্রাইড নাউন, প্রাউড কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, আর প্রাউডলি অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে অফ ইউজ করি, নাউনের ক্ষেত্রে ইন ইউজ করি, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। তারপরে 6 দাগ, চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এখানে বলছে আ পারসন হু স্টিলস, মানে একজন ব্যক্তি যে, স্টিল মানে চুরি করা, চুরি করে আইডিয়া, কোনো একটা আইডিয়া ওয়ার রাইটিং বা কোনো লেখা কিছু অফ আদার্স, মানে অন্যের তাই চুরি করে নিয়ে নিজে যখন করে, ঠিক আছে, তাকে কি বলে, দেখো নোভেলিস্ট মানে কি, যে উপন্যাস লেখে, তাই তো? তাহলে এখানে প্লাগিয়ারিস্ট, প্লাগিয়ারিস্ট বলে, ঠিক আছে, প্লাগিয়ারিস্ট বলে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। প্লাগেজ মানে অন্যের লেখা চুরি করা যায়। আর নোভেল মানে হচ্ছে, দেখো নোভেল NOVEL, নোভেল মানে কি উপন্যাস, আর নোভেলিস্ট মানে কি যে উপন্যাস লেখে, মানে কি ঔপন্যাসিক, ভেরি গুড। তারপরে দেখো এদিকে আসবো আমরা, অপশন ওয়াথার, ওয়াথার মানে কি লেখক, যে লেখে, এইটার মানে যে পেপার বা কোনো কিছু রাইটিং সম্পাদনা করে, সম্পাদক, ঠিক আছে। প্রত্যেকটার মানে অবগত থাকার চেষ্টা করবে। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তো বিউরোক্রেসি পরীক্ষা অনেকবার আসে, যে বিউরোক্রেসি স্পেলিংটা, তাহলে কি বিউরিয়াক্রেসি, দেখো বিউরিয়াক্রেসি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বিউরোক্রেসি মানে আমলাতন্ত্র, বিউরোক্রেসি মানে আমলাতন্ত্র, এটা দিয়েও কিন্তু পরীক্ষায় ওয়ান সাবস্টিটিউশনে কোশ্চেন আসে। ফাইন্ড দ্য পার্ট উইথ অ্যান এরর, এখানে ভুল কোথায় আছে, শর্তের যে তোমাদের 3টে রুলস দিয়েছে, দেখেছো, এই জন্যই ভাই তোমরা পড়বে ভোকাব পার্টে, দেখো রুলস, দেখো ভেরি গুড, ঠিক আছে, আমাকে বলতে দাও। সিন্স আর ফরের দেখবে রুলসে দিয়ে দিয়েছি, আবার কন্ডিশনে যে 3টে পার্ট সেটাও রুলসে দিয়ে দিয়েছি। তাহলে যদি তুমি ভোকাব পার্টে যে পড়াটা দিয়েছি সেট নাম্বার 15 যদি পড়তে, তাহলে কোশ্চেন অ্যান্সার পারতে।
ঠিক আছে, রিভিশনও হয়ে যেত, কোশ্চেনটা যে বুঝতেও পারতে কন্ডিশনাল কি। তো কন্ডিশনাল বলছে ইফ হি উড হ্যাভ, তাহলে দেখো ইফওয়ালা পার্ট যদি উড হ্যাভ থাকে, উড হ্যাভ প্লাস V3 থাকে, সেক্ষেত্রে অন্য ক্লজে কি হয়, উড হ্যাভ হয় কি না, ইফওয়ালা পার্টে কি উড হ্যাভ হয় বলো এবার। দেখো একটা কথা বলি, ইফওয়ালা পার্টে শ্যাল উইল বা উড হ্যাভটা এগুলো আমরা ইউজ করি না, এখানে আমরা কি ইউজ করি, নিয়ম বলছে, প্রথম রুলস বলছে কি ইফওয়ালা পার্টে যদি কি থাকে, আরে বাবা এখানে তো তাই দিয়েছি, V1 থাকলে কি হয়, এইটাই শ্যাল উইল আসবে, বা ক্যানও আসে অনেক সময়, শ্যাল উইল ক্যান, ঠিক আছে। আর যদি এটা V2 থাকে তাহলে কি আসবে, শুড তো ইউজ হয় না, এখানে উড ইউজ করতে হয়, উড বা কুড, উড বা কুড ইউজ হয়, ঠিক আছে। আর যদি হ্যাড প্লাস V3 থাকে, হ্যাড প্লাস V3 থাকে, এটা ইফওয়ালা ভার্টে, দেন অন্য ক্লজে কি হয়, উড হ্যাভ ইউজ করতে হয় বা কুড হ্যাভ ইউজ হয়। তাহলে এখানে কি রুলসে আছে, আমরা শিখলাম কি, যে ইফওয়ালা পার্টে এইগুলো থাকে, এইগুলো তো অন্য যে ক্লজ আছে সেই ক্লজে থাকবে, তাহলে এখানে উড হ্যাভটা হবে না, এখানে কি হবে, হ্যাড প্লাস V3 থাকলেই উড হ্যাভ হবে। তাহলে এখানে আমরা ভুল আছে, তাহলে এখানে ইফওয়ালা পার্টে ভুল, অপশন নাম্বার এখানে। তাহলে এখানে অ্যান্সার হবে কি, ইফ হি উড হ্যাভ ওয়ার্কড, ঠিক আছে, এইখানটা ভুল আছে, ওখানে কি হওয়া উচিত ছিল, ইফ হি হ্যাড ওয়ার্কড, এটা হওয়া উচিত ছিল, ঠিক আছে। ক্লিয়ার, তিনটে শর্তই, যদি ক্লিয়ার নাও হয় ভোকাব পার্টে দেখবে লেখা আছে, একটু পড়ে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। 9 দাগে ভয়েস চেঞ্জের ক্লাস দেখতে বলি বারে বারে, একটা ক্লাস দেখলেই এনাফ। তো এখানে দেখো কি বলছে, দ্য টিচার প্রেইজ দ্য স্টুডেন্ট, প্রেইজ দেখো এখান থেকে সিনোনিম আছে, এটা প্রেইজের আসে, প্রেইজ মানে কি প্রশংসা করা, আর প্রেইজড মানে কি পাস্ট টেন্সে আছে V2, তাহলে এখানে কি দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, আর এখানে প্রেইজ V2, দেখো প্রেইজে ইডি যুক্ত V2 আছে পাস্ট টেন্সে, আর এখানে অবজেক্ট আছে, সিম্পল একটা দিয়েছে পাস্ট সিম্পল থেকে দেখো। এবার ভয়েস চেঞ্জের 1 নম্বর রুল কি বলছে, অবজেক্টকে সাবজেক্ট করা, তাহলে এখানে অবজেক্ট কি আছে, দ্য স্টুডেন্ট, তাহলে এটাকে প্রথমে নিয়ে আসবে, তাহলে প্রত্যেকটাতে দেখতে পাচ্ছি প্রথমে আছে অবজেক্টকে সাবজেক্ট, তাহলে এটা 1 নম্বর রুল স্যাটিসফাইড, ঠিক আছে, প্রত্যেকটাতে 1 নম্বর রুল স্যাটিসফাইড হয়ে গেল। 2 নম্বর রুলস কী শিখেছিলাম, যে হেল্পিং ভার্বের পরিবর্তন, তাহলে হেল্পিং ভার্বের পরিবর্তনটা কী করতে হয়, এইখানে যদি V2 থাকে কি আনতে হয়, অজয়ার আনতে হয়, কি আনতে হয়, অজয়ার। তাহলে এইবার দ্য স্টুডেন্টের পরে কি বসবে, দ্য স্টুডেন্ট একটা বোঝাচ্ছে, তাহলে এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, অবশ্যই ওয়াজ বসাবো, তাহলে এইখানে ওয়াজ নেই, এটা হবে না অ্যান্সার, এখানে ওয়াজ নেই, অ্যান্সার হবে না, এটাও হবে না অ্যান্সার, তাহলে অপশন বি কিন্তু বেরিয়ে গেছে, তাও আমি তোমাদের শেখাবো রুলসগুলো শেখানোর জন্য। 3 নম্বর রুলস কি বলছে, ভার্বের থার্ড ফর্ম করা, তাহলে ওয়াজ হয়ে গেল 3 নম্বর ভার্বের থার্ড ফর্ম, তাই তো। 4 নম্বর কি বলছে, বাই নামক প্রিপোজিশন, ভেরি গুড। 5 নম্বর রুলস কি বলছে, যে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে লেখা, তাহলে 5টা রুলস মনে রাখলেই কিন্তু স্টেপ বাই স্টেপ গল্প ক্লিয়ার। নেক্সট, চেঞ্জ দ্য ন্যারেশন, তো ন্যারেশন চেঞ্জে এরকম রুলস আছে, মনে রাখলেই কেল্লা ফতে হয়ে যাবে। তো দেখো ন্যারেশন চেঞ্জ দেখে মনে হচ্ছে অনেক বড়, কিন্তু সোজা আছে, দ্য ক্যাপ্টেন সেইড টু দ্য সোলজার, এবার এখানে দেখো অ্যাজার্টিভ সেন্টেন্স আছে, মানে কি ইউজ করবো আমরা, দেখো দ্য ক্যাপ্টেন সেইড টু দ্য সোলজার, দেখো এবার এখানে কি আছে, ইম্পারেটিভ সেন্টেন্স, এর ক্যাপ্টেন সোলজার যে কী করতে পারে, মার্চ অন, এখানে মার্চ করতে বলছে, মার্চ আর রুট মার্চ বলে না সেই মার্চ, এবার ক্যাপ্টেন কি করে সোলজারদের অর্ডার দেয়, তাহলে এখানে আমরা অর্ডার ইউজ করবো, ঠিক আছে, দ্য ক্যাপ্টেন ওয়ার্ডার্ড, দেখো আছে দ্য ক্যাপ্টেন ওয়ার্ডার্ড, তাহলে প্রথম পরিবর্তন কি হলো, 1 নম্বর পরিবর্তন হচ্ছে সেইড টু এর জায়গায় কি বসবে, এখানে যেহেতু আমার দেখো আদেশ মানে ভার্ব দিয়ে যখন শুরু হয় তখন কি আদেশ অনুরোধ বোঝায় ইম্পারেটিভ, সেক্ষেত্রে আমরা অর্ডার বা অ্যাডভাইস ইউজ করবো, তো এক্ষেত্রে তার অ্যাডভাইস না, ক্যাপ্টেন সোলজারদের অর্ডার করে, ঠিক আছে, তাহলে এখানে অর্ডার ইউজ করলাম ওই জন্য, দ্য ক্যাপ্টেন সেইড টুডে গিয়ে অর্ডার্ড দ্য সোলজার্স, ওকে। এইবার ভাব দিয়ে যদি শুরু হয় কোনো রিপোর্টেড স্পিচ, তাহলে লিঙ্কার হিসেবে কি ইউজ করি আমরা, টু ইউজ করি, ঠিক আছে, আর নেগেটিভ সেন্টেন্স হলে নট টু ইউজ করি, তাহলে এখানে দ্য ক্যাপ্টেন অর্ডার দ্য সোলজার টু, এবার টুর পরে যা আছে তাই বসিয়ে দিতে হয়, আর কিচ্ছু লাগে না, শুধু যা আছে তাই মানে কি ভার্বগুলো, দেখো টু মার্চ অন অ্যান্ড নট টু সারেন্ডার টু দ্য এনিমি আন্ডার এনি সার্কামস্ট্যান্সেস, কোনো পরিবর্তন নেই এখানে, যদি টাইম ইন্ডিকেটিং অর্ডার থাকতো কোনো কিছু সেটা পরিবর্তন করবে, সবথেকে সোজা হচ্ছে এই ন্যারেশন চেঞ্জটা, অপশন এই অ্যান্সার, এখানেই ঠিক আছে, বুঝতে পেরেছো।
কিচ্ছু নেই। ইম্পারেটিভ সেন্টেন্স দিয়েছে বলে যে ঘাবড়ানো, এত বড় সেন্টেন্স কিন্তু একদম সোজা। এই ছিল তোমাদের 10টা কোশ্চেন। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই 10টা কোশ্চেন? নতুনরা বুঝতে পারছো? এইবার